$1,000 অ্যাড চালানোর এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। বাট এখানে আরেকটা জিনিস বলি, অনেক বিজনেসের ক্ষেত্রে 80% রিটার্ন কিন্তু এনাফ না। অনেক বিজনেসের ক্ষেত্রে আমার রোয়াস বা রিটার্ন অন স্পেন্ডটা হয়তো 200 থেকে 250%, তার মানে দ্বিগুণের বেশি। উইকলি সে 12 থেকে 15 ঘন্টা সময় বাঁচাতে হবে। 80% পারচেজিং পেনিট্রেশন বিহেভিয়ার হলো একটা কান্ট্রির জন্য এটা আসলে নরমাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আজকের পডকাস্টে গেস্ট হিসেবে আছেন হাসিব আব্দুল্লাহ। সো তার কাছ থেকে আমরা শুনবো ডিজিটাল মার্কেটিং, পার্সোনাল ব্র্যান্ডিং এবং রিমোট জব, এই সকল বিষয়ে তার কাছ থেকে তার এক্সপিরিয়েন্স গুলো আমরা শুনবো। সো শুরুতেই হাসিব আব্দুল্লাহর কাছে জানতে চাইবো যে কিভাবে আপনার ডিজিটাল মার্কেটিং জার্নিটা শুরু করলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমির ফসল ভাইকে আজকের এই পডকাস্টে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো ডিজিটাল মার্কেটিং এ আসলে জার্নিটা যদি আমি বলি, সেক্ষেত্রে আসলে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব। সেটা হচ্ছে ছোটবেলা থেকে আসলে আমার টেকনোলজি, বিজনেস এই জিনিসগুলোর প্রতি অনেক আগ্রহ ছিল। আস্তে আস্তে আমরা টেকনোলজির অনেক ট্রান্সফরমেশন দেখছি। স্মার্টফোন চলে আসলো, সোশ্যাল মিডিয়া মানুষের ব্যবহারটা বেড়ে গেল। এইগুলা থেকে আস্তে আস্তে আমাদের আসলে বুঝলাম যে আসলে কোন জিনিসগুলো আমাদের লাগবে। বিজনেস, মার্কেটিং এগুলোর সাথে আসলে আমার ফ্যামিলি থেকে একটা ভালো ছিল, সম্পর্ক ছিল। তো সেখান থেকে আসলে আসা। আর যদি স্পেসিফিক টাইম বলি আমি, তাইলে হচ্ছে করোনার সময় থেকে, কারণ ওই সময় বাংলাদেশে বিজনেস গুলা ডিজিটালি গ্রো করা বা স্কেল করা শুরু দেয়। তো তখন আসলে ওই মার্কেটের চাহিদা থেকে আমার আসলে এই ডিজিটাল মার্কেটিং এর যাত্রার দিকে আসা। সো আমি একটু জানতে চাই যে ইউকে বেস একটা ই কমার্স কোম্পানিতে একজন ডিজিটাল মার্কেটার হিসাবে মানে কাজ করার অভিজ্ঞতাটা একটু শর্টলি জানতে চাই। ইউকে তে আসলে কাজ করার অভিজ্ঞতাটা খুব মজাদার বলতে পারে এবং টাফ, কারণ ইউকে তে আসলে মানুষের অনলাইন পারচেজিং এর যে পেনিট্রেশনটা, এটা 80% এর বেশি ওয়ার্ল্ড ওয়াইড। এটা খুবই এবং এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, এখানে কাস্টমারদের বিহেভিয়ার খুবই ভালোভাবে বুঝতে হয়। এন্ড এটা যদি আমরা না বুঝতে পারি আসলে, সেক্ষেত্রে আমরা কোনোভাবে আসলে আমরা একটা কাস্টমারকে কনভার্ট করতে পারবো না এবং আমরা একটা ভালো সার্ভিস দিতে পারবো। পারচেজিং পেনিট্রেশনাল একটা মার্কেটে আমরা কাজ করি, এক্ষেত্রে আমাদেরকে অনেকগুলা জিনিস দেখতে হয়, অনেকগুলা ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করে আমাদেরকে মার্কেটিংটা করতে হয়। এক্ষেত্রে আমরা মাল্টিপল চ্যানেলস ইউজ করি, সো নট অনলি সোশ্যাল মিডিয়া, আমরা গুগল করি এবং আমরা বিভিন্ন মার্চেন্ট, বিভিন্ন নেটওয়ার্ক চ্যানেল, ইমেলস, কলস, সবগুলা চ্যানেল আমরা ইউজ করি। এবং এক্ষেত্রে আমরা মেনটেন করি যে একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের একটা ব্র্যান্ডের, একটা প্রোডাক্টের 5-6 রকমের কন্টেন্ট আমরা একটা কাস্টমারকে দেখাই এবং দেন হচ্ছে সে আসবে। অর্থাৎ আমরা ফ্লোটা যদি এরকম বলি যে একটা কাস্টমার আমার ব্র্যান্ডকে দেখবে, তারপরে আমার সার্ভিসকে জানবে, তারপরে সে আমার সাইট বা ল্যান্ডিং পেজটাকে দেখবে, তারপরে সে আমার প্রোডাক্ট সম্পর্কে জানবে এবং তার যখন নিড প্রোডাক্টটা পারচেস করবে। এতগুলা সাইকেলকে আমরা মেনটেন করে আসলে আমাদের কাস্টমারদেরকে করি। তো যেহেতু মার্কেটে এবং অনেক কম্পিটিশনও আছে, তো সেক্ষেত্রে আমরা আসলে খুবই টাফলি কাজ করতে হয়। এবং আসলে অভিজ্ঞতাটাও, যেহেতু আমাদের একটা ছোট টিম ছিল, সেখান থেকে আমরা গ্রো করে মোটামুটি 12-15 জনের একটা টিমে পরিণত হয়েছি। আসলে আমাদের কাজ করার অভিজ্ঞতাটা দিন দিন আরো স্মুথ হচ্ছে। আচ্ছা, একটা ই কমার্স ব্র্যান্ডের সাথে আসলে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কিভাবে কাজ করে? কারণ আমরা তো জানি ইউজুয়ালি যেটা হয় যে একটা ই কমার্স সাইট থাকবে, আমরা ওইখানে যাব, অর্ডার দিব, তারপরে অর্ডারটা রিসিভ করবে, তারপরে আমাদের কাছে পার্সেল করে অর্ডারটা পাঠিয়ে দেবে। সো এই যে পুরো ব্যাপারটা, এটা আসলে ডিজিটাল মার্কেটিং এর সাথে কিভাবে কাজ করে? একটা ই কমার্সের যতগুলা ইভেন্ট হয়, মানে একটা ই কমার্স সাইট বা একটা ই কমার্স প্ল্যাটফর্মে যতগুলা ইভেন্ট, আমি যদি ধরি ল্যান্ডিং পেজ ভিজিট করা, একটা কাস্টমার একটা প্রোডাক্ট চুজ করা এবং সে একটা প্রোডাক্ট সে অ্যাড করবে, সে তার ঠিকানা দিবে, সে তার পেমেন্ট করবে এবং সে অর্ডারটা কমপ্লিট করবে, অর্ডারটা রিসিভ করবে, প্লাস সে রিভিউ দিবে। এই জিনিসটা এমন, আমি একটু বলি, মানে একটু টেকনিক্যাল হলো জিনিসটা বলি, কেন বুঝার বিষয় আছে। অনেকে যারা পডকাস্টটা দেখবে, তা অনেকে হয়তো শিখতে আসছে এখানে। তো আমি বলি বিষয়টা, সেটা হচ্ছে যে আমার যখন একটা কাস্টমার আসে, তখন আমাকে GA4 মানে গুগল অ্যানালাইটিক্স এর লেটেস্ট ভার্সন, সেখান থেকে আমাকে দেখতে হয় অ্যানালাইটিক্স গুলো, যে কোন কাস্টমার গুলো আসলে আমার এখানে
ল্যান্ডিং পেজ গুলা ভিজিট করছে এবং কোন কোন পেজ গুলা। আমাকে ট্যাগস এর মাধ্যমে দেখতে হয় যে কাস্টমার কোন কোন ইভেন্ট গুলাতে বেশি, মানে কোন কোন পেজ গুলা কোন কোন জায়গাগুলোতে বেশি যাচ্ছে এবং কোন জায়গা থেকে আমার কাস্টমারটা আসলে চলে যাচ্ছে, ব্যাক চলে যাচ্ছে, কিনতেছে না। তাহলে এখান থেকে আমি একটা বিহেভিয়ার পাচ্ছি। তারপরে আমার কাস্টমারের যে ডেটা গুলা দিচ্ছে সে যখন কিন্তু চেক আউট করতেছে না আলটিমেটলি, সেখানে কত পার্সেন্ট কাস্টমার আমার ব্যাক যাচ্ছে, এই জিনিসটা আমাকে আমি জানতে হচ্ছে। তারপরে হচ্ছে অনেক কাস্টমার আমাদেরকে বিভিন্ন চ্যানেলে খুবই কম পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে করে, সবাই হচ্ছে কার্ডস এবং বিভিন্ন পেমেন্ট গেটওয়ে থ্রুতে হচ্ছে পে করে। সেখান থেকে আমরা কনভার্সন, আমার যে কনভার্সনটা হলো সেটার ভ্যালুটা কি, কত ডলারের রেভিনিউ হলো এই কাস্টমার থেকে, কত ডলার আমি সেল করতে পারলাম, এই জিনিসটা আসতেছে। তো এখানে আমরা যেটা বলি যে আমার আসলে একটা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলে যে কনভার্সন ম্যাক্সিমাইজেশন, আরেকটা হচ্ছে কনভার্সন ভ্যালু। তো আমি যখন কনভার্সন ম্যাক্সিমাইজেশন করব তখন কিসের ভিত্তিতে করব, যে কি পরিমাণ কাস্টমার, কি পরিমাণ ট্রাফিক আমার কাছে আসতেছে এবং তারা কতটুকু এসে আমার কাছ থেকে চলে যাচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে আমি হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সনটাকে আমি হচ্ছে অপটিমাইজ করতে পারতেছি। আবার যখন আমি কি করতেছি, আমার অনেকগুলা কনভার্সন আসতেছে এবং তারা কি পরিমাণ, কত ভ্যালুর প্রোডাক্ট গুলা সে আসলে কনভার্ট হচ্ছে, কি পরিমাণ রেভিনিউ হচ্ছে, তার পেমেন্ট ডেটা থেকে, চেকআউটে পেমেন্টের ডেটা থেকে আমি আসলে কনভার্সন ভ্যালুকে টার্গেট করতে পারতেছি। এবং আমি ওখান থেকে হচ্ছে আমরা অনেকেই জানি বিষয়গুলা, যে আমরা পেজ ভিজিট করার পরে আসলে কাস্টমার রিটার্গেট করার একটা বিষয় থাকে। ওভারঅল একটা কম্প্যাক্টলি আমি যদি বলি, একটা সাইটের মোটামুটি মানে ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর জন্য যতটুকু লাগে পুরাটাই আসলে আমার ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত। খুবই ইন্টারেস্টিং। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমার মাথায় আসলো, সেটা হচ্ছে যে বাংলাদেশে বসে রিমোটলি ইউকে মার্কেটে একটা ই কমার্স প্ল্যাটফর্মের জন্য সেলস, কনভার্সন, এই সকল জিনিসপত্র আসলে প্র্যাকটিক্যালি এটা কতটুকু উপযোগী? প্র্যাকটিক্যালি অনেক টাফ, বাট বাংলাদেশ থেকে আমি যতটুকু জানি, নাম্বার এক্স্যাক্টলি না জানলো, বাংলাদেশ থেকে 40,000 থেকে 4 লাখ মানুষ প্রায় কাজ করে, যারা হচ্ছে কেউ ই কমার্সের সাথে, কেউ বিভিন্ন এজেন্সির সাথে এবং কেউ কেউ নিজস্ব কোনো ব্র্যান্ডের সাথে। এবং এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস সেলস মার্কেটিং এর সাথে জড়িত অথবা কাস্টমারের সাথে জড়িত। 40,000 থেকে 4 লাখ মানুষ কাজ করতেছে, এরা কিন্তু প্রত্যেকে কাজ করতেছে এবং দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিটা তৈরি হয়েছে। তার মানে কি, এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে এই কাস্টমারের বিহেভিয়ার আমাকে বুঝতে হবে। এটার জন্য আমাকে সময় দিতে হবে, ধৈর্য নিতে হবে এবং আমাকে আসলে জিনিসগুলো বুঝতে হবে। আমি প্রপার টুল গুলা, বেসিক্যালি প্রপার যে টুল গুলো আছে সেগুলো বুঝতেছি কিনা, এবং ডেটা কিভাবে আসলে পড়তে হয়, কিভাবে আসলে কাস্টমার বিহেভিয়ার বুঝতে হয়, এই জিনিসগুলো যদি আমি জানি, দেন আমি আসলে ইজিলি রিমোটলি হলেও একটা অন্য ভিন্ন দেশে মানুষের কাছে প্রোডাক্টটা সেল করতে হবে। আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে ইউকে মার্কেটে কাজ করার জন্য হয়তোবা আপনি যেটা করেন সেটা হচ্ছে বাংলাদেশ থেকে তাদের একটা সার্ভিস আপনি প্রোভাইড করেন, তো সেক্ষেত্রে টাইম জোনের একটা ব্যাপার থাকে আর কি, যে ইউকের সাথে বাংলাদেশের টাইমের একটা তারতম্য আছে আর কি। সো এইটা আসলে কিভাবে মেইনটেইন করেন, বা এই টাইম জোনটা আসলে কিভাবে মেইনটেইন করেন? টাইম জোনের ক্ষেত্রে আমি বলি, বাফার নামে একটা বিষয় আছে, রিমোট ওয়ার্কের একটা রিপোর্ট আছে। ওই রিপোর্টে আসলে টাইম মেনটেনের চেয়েও কমিউনিকেশন এবং কোলাবোরেশনটাকে তারা একটা বড় গ্যাপ বা চ্যালেঞ্জ হিসেবে ধরে। যদি কোলাবোরেশন এবং কমিউনিকেশনটা ঠিক মতো করা যায়, তাইলে হচ্ছে আমি ইজিলি আমার টাইমটা মেনটেন করতে পারবো। যেমন আমি আমার পার্সোনাল জায়গা থেকে বলি, আমার ক্ষেত্রে আমি যখন কাজ করি, হ্যাঁ শুরুর দিকে আমাকে খুব টাইট শিডিউল মেনটেন করতে হচ্ছে, বাট এখন কি হয়, আমি আসলে কাজ করার ক্ষেত্রে আমাকে টাইট শিডিউল রিপোর্ট করতে হয় না। কেন? কারণ আমি কমিউনিকেশনের মাধ্যমে ওইটুক ট্রাস্ট এবং কোলাবোরেশন তার সাথে আমার হয়ে গেছে যে সে আসলে বুঝতেছে যে আমি না থাকলেও আমার কাজটা হচ্ছে। তো এই যে কমিউনিকেশনটা আমি যখন বিল্ড আপ করতে পারবো, তখন আসলে আমাকে সবসময় লাইভ আমাকে কমিউনিকেশন করতে হবে, যোগাযোগ করতে হবে না। লাইভ যোগাযোগ না করতে হলে আসলে টাইম জোন নিয়ে কোনো প্রবলেম নেই। এক্ষেত্রে আমি যেটাকে বলতে পারি যে এসিনক্রোনাস কমিউনিকেশন। এসিনক্রোনাস কমিউনিকেশনের ক্ষেত্রে আমি হচ্ছে ভয়েস মেসেজ দিতে পারি, আমি একটা ভিডিও চ্যাট দিয়ে রাখতে পারি, এবং আমি নোশন, স্ল্যাক এর মাধ্যমে আসলে নিজের আপডেট গুলা জানাই দিতে পারি। তাইলে এক্ষেত্রে কি হবে, লাইভ আমাকে কমিউনিকেট করতে হচ্ছে না, বারবার রিপোর্ট দিতে হচ্ছে না লাইভ রিপোর্ট। এক্ষেত্রে আমি আমার টাইম জোনে থেকে কাজ করলেও আসলে আমি প্রপারলি রিপোর্টটা আমি মেনটেন করতে পারতেছি। আরেকটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি যখন ওই কোম্পানিতে জয়েন করলেন, সো জয়েন করার পর ওইখানকার সেলস
মানে আগের থেকে এখন কি পরিমাণে ইমপ্রুভ হয়েছে, বা আসলে আপনি কি কি স্ট্র্যাটেজি ওইখানে অ্যাপ্লাই করছেন যার ফলে সেলসটা এখন অনেক বাড়ছে? আমি যে ইন্ডাস্ট্রিটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড ইন্ডাস্ট্রি প্লাস হচ্ছে কাস্টম অ্যাপিয়ারেল। এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আসলে রোয়াস বা রিটার্ন অন স্পেন্ডটা আসলে ট্র্যাক করাটা খুব কঠিন। যেমন আমি যখন জয়েন করি তখন আমাদের রিটার্ন অন স্পেন্ডটা ছিল অন এভারেজ 115%, 116%। 115% মানে আমি 100 টাকায় 115 টাকা পাচ্ছি, তার মানে আমার 15 টাকা গ্রস মার্জিন। কিন্তু গ্রস মার্জিন 15 টাকা হলে প্রবলেমটা কোথায়? অ্যাপিয়ারেল এর ক্ষেত্রে, কাস্টম অ্যাপিয়ারেল এবং প্রিন্ট অন ডিমান্ডের ক্ষেত্রে আপনার মিনিমাম যদি 40% আমি রিটার্ন না আনতে পারি তাইলে হচ্ছে আমার আসলে বিজনেসে লসের পরিমাণ অনেক বেশি হবে এবং বিজনেসটা সাস্টেন করবে না। আমি যখন আসলাম, আমি আসার পরে আমরা হচ্ছে এই জিনিসটাকে 180% পর্যন্ত নিয়ে গেছি এবং এখানে ড্রব্যাকসও আছে, আপস ডাউন আছে অবশ্যই, বাট আমরা সর্বোচ্চ 180% পর্যন্ত রিটার্ন আনতে পারছি। তার মানে 100 টাকা 180 টাকা পর্যন্ত আনছি। তাইলে এক্ষেত্রে আমাদের কি হয়, আমরা গ্রস 80% যখন আমরা করি তখন আমাদের অপারেশনাল কস্ট মিনিমাইজ করে আমরা একটা প্রফিটেবল জায়গায় যেতে পারি। বাট এখানে আরেকটা জিনিস বলি, অনেক বিজনেসের ক্ষেত্রে 80% রিটার্ন কিন্তু এনাফ না। অনেক বিজনেসের ক্ষেত্রে আমার রোয়াস বা রিটার্ন অন স্পেন্ডটা হয়তো 200 থেকে 250%, তার মানে দ্বিগুণের বেশি। কাস্টমার অ্যাপিয়ারেলের ক্ষেত্রে এটা কেন হয়? কারণ এখানে রিপিটেড কাস্টমার বেশি হয়। অনেক একই কাস্টমার বারবার যখন সে সার্ভিসটা ভালো পাবে তখন সে বারবার আসে। এক্ষেত্রে আমরা আসলে স্পেন্ডের ক্ষেত্রে আমরা সব সব স্পেন্ডের ক্ষেত্রে প্রফিট চিন্তা করি না, কোনোটা কাস্টমার অ্যাকুইজিশন কস্ট চিন্তা করি, কোনোটাকে আমরা চিন্তা করি রিটার্ন কাস্টমার চিন্তা করি। সো এক্ষেত্রে আমাদের রোয়াসটা 180% পর্যন্ত হলেও আমাদের অ্যাকচুয়াল প্রফিটটা কিন্তু দ্বিগুণেরও বেশি। ব্যাপারটা বুঝতে পারলাম। আসলে আমি আর একটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে যে সেলসটা এখন কি পরিমাণ হচ্ছে আর কি, মানে আপনি জয়েন করার আগে কেমন ছিল আর জয়েন করার পর কেমন হয়েছে, এই ব্যাপারটা একটু জানতে চাই। আমরা আসলে জয়েন করার আগে পুরো যদি বলি তাইলে আমি ধরেন যে 1.8x সেল আমরা গ্রো করতে পারতেছি এখন। যদি এক্সাক্ট একটা নাম্বার বলতে বলি যে পার মান্থ কি পরিমাণ সেল হয়? পার মান্থ আমরা ওভারঅল আমাদের আর্টিস্টি ওয়ার্কওয়্যার, আর্টিস্টি ইতালিয়ান ফ্যাশন, আলটা, ক্লাসিডি, মোডা এই সব মিলে আমরা পার মান্থ 20,000 থেকে 30,000 পাউন্ডের সেল জেনারেট করতেছি। তার মানে ইয়ারলি টার্নওভার কত? ইয়ারলি টার্নওভার আমরা অন এভারেজ 5 লাখ পাউন্ডের বেশি করতেছি। এখানে আসলে মানে অ্যাড এ কি পরিমাণ স্পেন্ড করতে হয়? এখানে কি ডিজিটালি শুধু অ্যাড গুলাকে আমরা মানে রান করতে পারি কিনা, বা রান করলেই কি আমাদের সেলসটা চলে আসে না, নাকি ব্যাপারটা কিভাবে কাজ করে? আমি একটু আগেও বললাম বিষয়টা যে আমরা যখন আসলে কাজ করি তখন আমাদেরকে 360 একটা চিন্তা করতে হয়। সেটা হচ্ছে আমরা কন্টেন্টের মাধ্যমে আমরা ঢুকি, দেন কাস্টমার আমাদেরকে চিনবে, তারপরে হচ্ছে আমরা যখন জিনিসটাকে কাস্টমার আমাদেরকে চিনার পর আমাদের সাইট ভিজিট করবে, আমাদের ল্যান্ডিং দেখবে, আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানবে এবং তার যখন প্রয়োজন তখন সে প্রোডাক্টটা পারচেস করবে এবং সে প্রাইসেও জিতবে, কারণ আমরা খুব বেস্ট একটা প্রাইস দিয়ে থাকি। তাহলে আমরা এখানে অফার নিয়েও খেলতেছি। ওভারঅল অনেকগুলো স্টেজ আমরা করি। এবং আমি আরেকটা জিনিস বলি যে মার্কেটিং এর যে কস্ট, আমরা দেখা গেছে ইয়ারলি আমরা যদি 5 লাখ পাউন্ডের উপরে যদি আমরা সেল জেনারেট করি, এক্ষেত্রে আমাদের টিম কস্ট বাদে আমরা অনলি ফর মার্কেটিং আমাদেরকে 25 to 30,000 পাউন্ড আমাদেরকে দিতে হচ্ছে। তার মানে অলমোস্ট 12% মার্কেটিং কস্ট আমরা দিচ্ছি। তার মানে এটা ধরা যায় আইডিয়াল ই কমার্সের জন্য এবং 80% পারচেজিং পেনিট্রেশন বিহেভিয়ার হলো একটা কান্ট্রির জন্য এটা আসলে নর্মাল 12 to 15% মার্কেটিং কস্ট। রিমোট জবের ক্ষেত্রে আমরা যে কোনো কোম্পানিতে কাজ করি না কেন, অথবা কোনো ক্লায়েন্টের কাজ করি, তাহলে সেক্ষেত্রে ওই ক্লায়েন্টের সাথে আসলে কমিউনিকেশনটা কেমন হওয়া উচিত? আর ওই ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন যদি স্টেবল না থাকে তাহলে কি ইন ফিউচারে ওই জবটা চলে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, বা এই কমিউনিকেশনের জিনিসটা কতটা ইম্পর্টেন্ট এই রিমোট জবের ক্ষেত্রে? কমিউনিকেশনটা আসলে সবকিছু বলা যায়, রিমোট জবের ক্ষেত্রে কমিউনিকেশন ছাড়া আসলে কিচ্ছুই সম্ভব না। কারণ আসলে সে রিমোটলি একটা কোম্পানিতে ইয়ারলি 5 লাখ পাউন্ড জেনারেট করা সেলস ভালো কমিউনিকেশন ছাড়া সম্ভব না। কারণ এই যে আমি কমিউনিকেশনটা যদি ভালো না হয় আসলে আমি আমার যে স্ট্র্যাটেজি গুলো আছে আমি বুঝাইতে পারবো না আমার ওনারকে, এবং আমার ওনার যখন বুঝবে না সে তখন সে অনুযায়ী প্রোডাক্ট স্টক করতে পারবে না, সে অনুযায়ী সে সার্ভিস করতে পারবে না, সে অনুযায়ী সে আসলে তার যে স্টাফ আছে সেগুলোকে মেনটেন করতে পারবে না, সাইট ম্যানেজ করতে পারবে না, অনেকগুলো জিনিস। এবং ডেলিভারির যে বিষয়টা আছে, ধরেন আমি আসলে আমার লাগবে হচ্ছে 40,000 পিস হচ্ছে আমার লাগবে পোস্টেজ ব্যাগ লাগবে, যেটা হচ্ছে আমি আমার পার্সেল যাবে ইয়ারলি।
20 থেকে 30 হাজার পার্সেল যাবে। এখন এই 20 থেকে 30 হাজার পার্সেল আসলে আমি দিব কিভাবে, এই যে মেনটেনটা সেটা আমি কিভাবে করবো? তাহলে এই প্রত্যেকটা জিনিস কিন্তু কমিউনিকেশনের, কারণ আমি করতেছি না, আমি ডেটাটা জানতেছি, কিন্তু কাজটা এক্সিকিউট করতেছে ইউকে তে। তাহলে সেক্ষেত্রে ইউকে তে যখন কাজটা এক্সিকিউট হবে সেটা আমার ডেটা থেকে হবে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমিউনিকেশনটা প্রপারলি করতে হবে। আর জব যাওয়ার যে বিষয়টা সেটা আমি বলি, ধরেন আমি আমি যখন সবকিছু মেনটেন করতেছি সবগুলা চ্যানেল, তখন আমার কাছে প্রত্যেকদিন মেইল আসতেছে আমার জবটার বিপরীতে। তো সেক্ষেত্রে আমি যদি কমিউনিকেশন ভালো না হয়, মার্কেটে অনেক কম্পিটিশন আছে, অনেক ভালো মানুষ আছে, অনেকেই আছে যে আপনার কাজটা আসলে করতে পারবে। তো দেখা যাবে যে কেউ না কেউ আসলে আপনার জবটা নিয়ে নেবে যখন আপনার কমিউনিকেশনটা আসলে ভালো হবে না। আসলে কমিউনিকেশন ভালো না থাকলে ক্লায়েন্ট হোক অথবা কোনো একটা কোম্পানি হোক, রিমোট জবের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। এবং কমিউনিকেশন গ্যাপ যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কাজের উপর এটা প্রভাব পড়ে এবং পার্সোনাল লাইফেও ক্যারিয়ারেও প্রভাব পড়ে, আমি যতটুকু বুঝি আর কি। তো এটা একটা বিষয়। আর একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এখন তো এআই এর ট্রেন্ডিং একটা যুগ চলতেছে। মানে এআই রেভলিউশনের কারণে অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে। যেমন ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে ডেভেলপমেন্ট খুব ইজিলি করা যায়, এরপর কোড অনেক ইজিলি লেখা যায়, ডিজাইন করা যায়, এরপর এআই টুলের সাহায্যে অনেক কিছু করা যায়। সো মার্কেটিং এর জন্য কন্টেন্ট বানানো যায়, আবার ভিডিও মেক করা যায়, আরো অনেক কিছু করা যায়। সো আমি একটু জানতে চাই যে রিসেন্টলি একটা নিউজও দেখলাম যে মেটার যে অ্যাড সেটআপটা সেটা ক্লড কোড নিজে করতেছে, ওইখানে নাকি একটা এমসিপি সার্ভারও চলে আসছে। এই পুরা ব্যাপারটা আসলে এআই আসার কারণে ডিজিটাল মার্কেটিং সেক্টরে কি ধরনের রেগুলেশন হয়েছে? আমি যদি বলি ডিজিটাল মার্কেটারের ক্ষেত্রে, একজন ডিজিটাল মার্কেটারের ক্ষেত্রে এআই আসার কারণে যেটা হয়েছে, আমি একটু বলি টাইম সেভিং এর বিষয়টা। সবার আগে টাইম সেভিং এর বিষয়টা হাব স্পটের একটা রিসার্চে জানা গেছে যে এআই টুল ব্যবহার করার কারণে একজন মার্কেটার উইকলি সে 12 থেকে 15 ঘন্টা সময় বাঁচাইতে হবে। তার মানে কি, উইকলি 12 থেকে 15 ঘন্টা মানে একটা মার্কেটারের আরো এক উইকের কাজ। তাইলে এই যে জিনিসটা, এবং আমরা অনেক ক্ষেত্রে দেখছি চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটির কথা যদি বলি, এরা অনেক ভালো রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে এবং ডেটা নিয়ে কাজ করে যারা, তাদের জন্য আসলে পারপ্লেক্সিটি একটা ভালো একটা দিক রয়েছে। তো আমি এই জিনিসটা বলবো, তো এআই আমাদেরকে হচ্ছে প্রায় কাজের আমি বলবো যে 3 গুণ বাড়াই দিতে পারে ইজিলি একজন প্রো অ্যাক্টিভ এআই ইউজারের ক্ষেত্রে, এবং সে ডিজিটাল মার্কেটার, তার কাজটা 3 গুণ বাড়াই দিতে পারে এআই এর সে প্রপার ইউজ। আর আমার কাছে যেটা মনে হয় যে এই এখনকার সময় আসলে পেনিক না হয়ে আসলে এআই এর ক্ষেত্রে নেক্সট 3 থেকে 5 বছরের যে প্রেডিকশন, সেক্ষেত্রে আসলে মার্কেটারদেরকে 3 ধরনের কাজ আসলে করতে হবে। এক নম্বর হচ্ছে তাকে এআই লিটারেসি নিতে হবে, এআই লিটারেসির ক্ষেত্রে কিভাবে সঠিকভাবে প্রম্পট দিতে হয় সেই জিনিসটা তাকে জানতে হবে। 2 নম্বর হচ্ছে ডেটা অ্যানালাইসিসটা সে জানতে হবে এবং কাস্টমার সাইকোলজিটা বোঝা। আর 3 নম্বর হচ্ছে স্টোরি টেলিং, এবং সেই স্টোরি টেলিং এর ক্ষেত্রে এআই এবং এআই এর সাথে হিউম্যান টাচ, এই জিনিসগুলাকে ব্যবহার করে একজন ন্যাচারাল ইমোশন তৈরি করা একজন মার্কেটার হিসেবে, এই জিনিসগুলো আসলে শিখতেই হবে 3 থেকে 5 বছরের মধ্যে। এই জিনিসগুলা টোটালি এআই এর সাথে রিলেটেড হয়ে যাবে। তো আমার কাছে যেটা মনে হয় যে এআই আসার কারণে অনেক কিছুর রেগুলেশন হয়েছে এবং এটা ডে বাই ডে আরো হবে। সো এটা প্রোডাক্ট এন্ডে, ডেভেলপমেন্ট ইন্ডে, মার্কেটিং ইন্ডেও হচ্ছে আর কি। সো এটা একটা ভালো জিনিস। বাট আমার কাছে যেটা মনে হয় যে একজন রিমোট ওয়ার্কার হিসেবে, একজন ডিজিটাল মার্কেটার হিসেবে, এই যে এআই আসছে বা এআই টুলটাকে ব্যবহার করে কত দ্রুত ফাস্ট কাজ করা যায়, এটার ব্যাপারে আসলে কি বলবেন? এর ক্ষেত্রে যদি আমি বলি, ধরেন একজন কাস্টমারের ক্ষেত্রে বা একজন মার্কেটারের ক্ষেত্রে আমি যদি বলি, একজন মার্কেটার ধরেন সে ইজিলি একটা এআই টুলের মাধ্যমে 3 থেকে 6 মাসের ডেটা একদম প্রপারলি অ্যানালাইসিস করতে পারে 2 থেকে 5 মিনিটে। যখন সে 2 থেকে 5 মিনিটে করতে পারবে এবং সে মাল্টিপল অপশন দাঁড় করাইতে পারবে, 1 ঘন্টা সে প্রপারলি কাজ করলে সে 1 বছরের ডেটার উপরে 10 ধরনের ইনসাইট এবং 10 ধরনের সে অপশন বের করতে পারতেছে। তার মানে অপরচুনিটিটা বাড়তেছে। এখানে আমি আসলে টাইমের চেয়েও আমি বলবো যে অপরচুনিটি কস্টটা আমরা বেশি পাচ্ছি। টাইম আমি যাই করি, আমার যদি 10 ঘন্টা সময় লাগে, বাট আমি অপরচুনিটি কস্টটা বেশি পাচ্ছি, অপরচুনিটি পয়েন্ট আমার কাছে বেশি। আমি একই ডাটার উপরে যখন একসাথে 10টা অপশন পাচ্ছি, তখন আমার কিন্তু আসলে 10 রকম ইনসাইট নিয়ে আমি একসাথে ভার্টিক নিয়ে কাজ করতে পারতেছি। সো এখানে আমাদেরকে এই জায়গাটায় বুঝতে হবে। তার মানে এখনকার যে মার্কেটিং এর ক্ষেত্রে যে স্পেশালাইজেশনটা এসেছে, যে আমরা আসলে এবি টেস্ট নামে একটা টুল আছে। তার মানে কি, আমি কোন ধরনের স্ট্র্যাটেজি আসলে আমার কাজে লাগবে সেটা আমি মাল্টিপল অপশনস দিয়ে আমি ট্রাই করতে পারবো। এবং
লাস্টলি যেটা আমার সবচেয়ে বেশি কাজ করবে সেটা আমি রাখবো। তাহলে এই যে মাল্টিপল অপশন গুলা কোনগুলা হবে সেটার জন্য এআই আসলে আমার জন্য কাজ করে দিচ্ছে। আমার ডেটার উপরে সে 10 ধরনের অপশন আমার জন্য দাঁড় করাই দিচ্ছে এবং আমি সেটাকে এবি টেস্ট করতে পারতেছি। তো এটা হচ্ছে মূল আর কি কোর জায়গাটা। এবং প্লাস হচ্ছে কন্টেন্টের ক্ষেত্রে যদি আমি বলি, এই যে কন্টেন্ট প্ল্যানিং, তারপরে অ্যাড কপি, আমি কি ধরনের অ্যাড কপি গুলা রেডি করব, এগুলো ইজিলি আমরা করতে পারতেছি। আগে এগুলোর জন্য অনেক অ্যানালাইসিস করতে হতো, অনেক ধরনের বই পড়তে হতো। হ্যাঁ, বই এখনো পড়তে হয়, বাট এখন জিনিসগুলা সময়টাকে ছোট করে নিয়ে আসছে। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে অন্যান্য সেক্টরের থেকেও এখানে এআই কে ইউজ করে অনেক ভালো আউটপুট নিয়ে আসা যায়। খুবই ডিমান্ডিং একটা প্রশ্ন, সবার মাথায় ঘুরপাক খায়, সেটা হচ্ছে যে এআই আসার কারণে কি ডিজিটাল মার্কেটারদের চাকরি চলে যাবে কিনা। এটা যদি আমি বলি আসলে টোটালি না। কারণ একজন ডিজিটাল মার্কেটারের যে কাজটা সেটা আসলে অ্যাড চালানো না অনলি। একজন ডিজিটাল মার্কেটার আসলে এখনকার সময়ে একটা বিজনেসের প্রাণ। সে একই সাথে সে কন্টেন্টের উপরে কাজ করে, একই সাথে সে অ্যাড এর উপরে কাজ করে, একই সাথে সে টেকনিক্যাল সাইডে কাজ করে, একই সাথে সে আসলে ব্র্যান্ডের স্টোরিটাকে ন্যারেট করে। তো এতগুলা জিনিসকে আসলে এআই দিয়ে কোনোদিন রিপ্লেস করা, হ্যাঁ এআই হেল্প করবে এই জায়গাগুলোতে একজন ডিজিটাল মার্কেটারকে, বাট রিপ্লেসের যে বিষয়টা আসলে এই জিনিসগুলো আমি আশা করি আসবে না এখন অব্দি, যতটুকু আমরা বুঝতেছি আর কি। আচ্ছা, ডিজিটাল মার্কেটারদের আসলে এই এআই আসার কারণে এখন মানে গ্রোথটা কেমন হয়েছে, পার্সোনালি গ্রোথটা কেমন হয়েছে? পার্সোনালি গ্রোথটা অনেক বেশি, কারণ নতুন নতুন অনেকগুলা জিনিস আমি নতুন নতুন দেখতেছি। গুগল রিসেন্টলি তাদের এআই অটোমেটেড কন্টেন্টের এআই অ্যাড করে ফেলছে তাদের গুগল অ্যাডসে, এবং এটার কারণে এই যে রিসেন্ট মে মাস থেকে শুরু হলো। তাইলে কি হয় দেখেন, আমি যখন আমার বিভিন্ন রকম কন্টেন্ট আমি বানায় হচ্ছে গুগল অ্যাডে দিতে হচ্ছে, আর এখন হচ্ছে আমি আমার বিজনেস ডোমেনটা গুগল অ্যাডস কে আমার অ্যাকাউন্টে বুঝাবো, সেখান থেকে আমার বিজনেস ডোমেন বুঝে গুগল প্রয়োজনীয় যে কন্টেন্ট আছে সেটা বানায় অটোমেটিক আমার কাস্টমারকে দেয়। তাহলে জিনিসটা অনেক ইজি হলো না? তো এটা হচ্ছে মূল জায়গা। সর্বশেষ হচ্ছে যে আমরা একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে যারা ডিজিটাল মার্কেটিং এ আসতে চায় তাদের জন্য তিনটা টিপস, যে তিনটা টিপস তারা যদি পার্সোনাল লাইফে অ্যাপ্লাই করে তারা ডিজিটাল মার্কেটিং এ ভালো ক্যারিয়ার করতে পারবে। লাস্টলি একটা প্রশ্ন আছে আমার, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর উপর। এইটা নিয়ে আমরা পরে কথা বলবো, তার আগে হচ্ছে এই তিনটা জিনিস আগে জানতে চাই, যে এই তিনটা জিনিস কোনো একজন ডিজিটাল মার্কেটার অথবা জুনিয়র ডিজিটাল মার্কেটার তাদের পার্সোনাল লাইফে এটা অ্যাপ্লাই করে, অথবা যারা ডিজিটাল মার্কেটিং এ আসতে চায় তারা যদি এই তিনটা রুলস অথবা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে তাহলে তারা অনেক ভালো করতে পারবে বা ক্যারিয়ারটা অনেক স্মুথ হবে। একজন ডিজিটাল মার্কেটারের ক্ষেত্রে প্রথমত সে তার কমিউনিকেশন স্কিলটাকে বাড়াইতে হবে, প্লাস হচ্ছে তার বুঝার যে সেন্সটা, সেই সেন্সটাকে সে গ্রো করতে হবে, এবং সেটা গ্রো হবে বিভিন্ন কমপ্লেক্স টাস্কের মাধ্যমে। সে নিজেকে বিভিন্ন টাস্ক দেওয়ার মাধ্যমে নিজের কমপ্লেক্স যে চিন্তাটা, সেন্সটা, সেটাকে সে গ্রো ডেভেলপ। নাইলে হচ্ছে সে ডাটা নিয়ে খেলতে পারবে না, ডাটা নিয়ে খেলতে না পারলে সে কাস্টমার বিহেভিয়ার কোনোদিন ধরতে পারবে না। প্রথমেই তাকে হচ্ছে কমিউনিকেশন স্কিল এবং নিজের যে কমপ্লেক্স থিঙ্কিং এর যে জায়গাটা, এই দুটা জিনিসকে সে ডেভেলপ করবে বিভিন্ন টাস্কের মাধ্যমে। টুলস গুলা শিখতে হবে ভালোভাবে। কি কি টুলস? প্রথমত হচ্ছে ডিজিটাল সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে মেটা, এবং দুনিয়ার যে কোনো বিজনেস হচ্ছে বিজনেস টুল যেন সে চালাইতে পারে সেই বেসিক টুলস গুলো সে শিখতে হবে। প্লাস হচ্ছে তাকে হচ্ছে এআই টুল গুলো খুব ভালোভাবে জানতে হবে। এআই দিয়ে কিভাবে কন্টেন্ট বানাইতে হয়, এআই দিয়ে কিভাবে অ্যাড কপি বানাইতে হয়, কিভাবে এআই ইউজ করে আসলে আমার ট্র্যাক করতে পারবো, এআই দিয়ে কিভাবে লিড জেনারেট করতে হয়, এআই দিয়ে কিভাবে আসলে আমার নিজের কন্টেন্ট গুলাকে রেডিও করতে পারে, ভিডিও এবং ইমেজ কন্টেন্ট গুলো। প্রত্যেকটা জিনিস এআই এর সাথে রিলেটেড, প্রত্যেকটা জিনিস একজন ডিজিটাল মার্কেটারের জানা উচিত। তারপরে তাকে ইমেল মার্কেটিংটা জানা উচিত। ইমেল মার্কেটিং এর অনেকগুলো টুলস আছে বাজারে, যে কোনো একটা টুলস আমি নাম নিলাম না, যে কোনো টুলস সে নিয়ে নিবে এবং সেই টুলস এর উপরে সে এক্সপার্ট হতে হবে। ব্র্যান্ড বা যে কোনো ইন্ডাস্ট্রির ডোমেন গুলা বুঝতে হবে, এবং এক্ষেত্রে আমরা মিনিমাম 5-10টা ইন্ডাস্ট্রির ডোমেন গুলা আমি জানবো। ইন্ডাস্ট্রিতে কারা কাজ করে, ওই ইন্ডাস্ট্রির ডিমান্ডটা কোথায়, ওই ইন্ডাস্ট্রির আসলে কারা কারা ওই ইন্ডাস্ট্রির জন্য পারফেক্ট না, কারা ইন্ডাস্ট্রির জন্য পারফেক্ট, এই জিনিসগুলা তাকে জানতে হবে। এরকম সে 10-15টা ইন্ডাস্ট্রি, 10-15টা ডোমেনের উপরে তার নলেজ থাকতে হবে। নাইলে পরে কি হবে, সে যখন কাজ করতে যাবে ইন্ডাস্ট্রিতে, সে আসলে তার একটা দেখাচ্ছে একজন কার ওনারকে,
অথচ সে সেলস করতেছে বাইসাইকেল, তাইলে কি হবে, ওই কার ওনার কোনোদিন ওই বাইসাইকেলটা নিচ্ছে না। অথবা দেখা যাবে কি একজন পা নাই লোক, এমন লোক যার পা নাই, তাকে সেই স্পোর্টস শু অ্যাড দেখাচ্ছে, তাহলে কি হবে, তার ওই কাস্টমার কোনোদিন স্পোর্টস শু কিনবে না, কারণ তার পা নাই। তো এই ক্ষেত্রে আসলে কাস্টমার ইন্ডাস্ট্রি ডোমেইনের নলেজটা 2 নম্বরে নিতে হবে। 3 নম্বরে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে নিজের উপরে টাইমের যে বিষয়টা, যে আমি কিভাবে টাইমটাকে কন্ট্রোল করব এবং কিভাবে আসলে ডেটার উপরে অ্যাডভান্স কাজ করব। এবং যেমন ডেটার উপরে অ্যাডভান্স কাজ করার ক্ষেত্রে গুগল অ্যানালাইটিক্স 4, ট্যাগস, গুগল ট্যাগস, মেটার যে কাজ, এবং এখন রিসেন্টলি আমরা দেখতেছি টিকটকের যে বিজনেস অ্যানালাইটিক্স চলে আসছে, তারপরে স্ন্যাপচ্যাটের যে বিজনেস অ্যানালাইটিক্স, এই ওভারঅল এই অ্যাডভান্স জিনিসপত্রগুলো, এগুলোতে অ্যাডভান্স। বাংলাদেশের ডিজিটাল মার্কেটারদের জন্য এটা কিন্তু অ্যাডভান্স টুলস এগুলো, এবং এই সবগুলা জিনিস কম্প্যাক্টলি নেওয়ার পরে তাকে মিনিমাম $1,000 অ্যাড চালানোর এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। তাইলে এটার জন্য তাকে মিনিমাম একটা ইন্টার্নশিপ অথবা ইন্টার্নশিপ তাকে করতেই হবে। যদি না করে, মার্কেটিং এর ক্ষেত্রে একমাত্র আমি মনে করি যার হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ছাড়া সে আসলে কোনোদিন পরবর্তী কোনো কাজে সে সফল হতে পারবে না। এই জন্য হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের জন্য আমি বলবো মিনিমাম $1,000 তার অ্যাড চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে। $1,000 অ্যাড স্পেন্ড করতে হবে। সো এটা আসলে শুরুর দিকে যারা ইন্টার্ন করবে তারা কিভাবে করতে পারে, বা তার কাছে তো কোনো ক্লায়েন্ট বা ওনার এই $1,000 স্পেন্ড করার মতো রিস্ক নিবে না। এই রিস্কটা হবে কিভাবে হবে, আমি আসলে একটা ট্রিক্স বলি, মানে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অনেকে আমাকে এটার কারণে হয়তো অনেক কিছু বলতে পারে, কিন্তু আমি বলি বাংলাদেশ বা অন্যান্য, বাংলাদেশ, ইন্ডিয়া বা পাকিস্তান বলেন, এক্ষেত্রে কি হয়, কেউ যদি কোনো এজেন্সি বেসড ইন্টার্ন হয়, তাহলে তার জন্য এই $1,000 অ্যাড পাওয়াটা ইজি, কারণ ওই এজেন্সি নিজের টাকা না, সে ক্লায়েন্টের টাকা খরচ করতেছে এবং সে ইন্টার্নদেরকে দিয়ে করাইতেছে। সো কেউ যদি শুরুতে আসতে চায় তাহলে কোনো এজেন্সি থেকে আসতে পারে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এরা আসলে ক্লায়েন্টের টাকা নিয়ে চিন্তা করে না, এরা ক্লায়েন্টের টাকা দিয়ে ইন্টার্নদের ট্রেনিং করে আসলে। এটা আসলে যারা দেখবে অথবা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা হয়তো বা অনেক কিছু বলতে পারে, এটার জন্য আমি সরি, এক্সট্রিমলি সরি। অনেকে যারা ইন্টার্ন করে, মানে ইউজুয়ালি বাংলাদেশে যেটা দেখা যায় আর কি, যে এজেন্সিতে যারা কাজ করে বা ইন্টার্ন করে বা ডিজিটাল মার্কেটিং এর উপর যারা কেরিয়ার গড়তে চায়, ইন্টার্নশিপ নিয়ে কাজ শুরু করে, তো তাদেরকে দিয়ে অনেক ধরনের কাজ করায় আর কি, এক্সপেরিমেন্টাল অনেক কাজ করায়। এটা কি আসলে সমীচীন কিনা, বা একজন ইন্টার্নকে দিয়ে $1,000 স্পেন্ড করানো, বা তাকে দিয়ে $1,000 একটা অ্যাড চালানো, অথবা বিভিন্ন চ্যানেলে তাকে দিয়ে মার্কেটিং করানো, পেইড মার্কেটিং এর ক্ষেত্রে আর কি, এটা কি আসলে সমীচীন কিনা? হ্যাঁ, এটার ক্ষেত্রে আমি বলবো প্রথমে কেউ যদি টুলস গুলা ভালোভাবে জানে এবং তার হচ্ছে কাস্টমার বিহেভিয়ার এবং ইন্ডাস্ট্রি ডোমেনটা ভালোভাবে বোঝে, তাহলে এই 3টা জিনিসকে সে কম্বাইন করে যখন সে কাজ করবে, একজন গাইড যখন তাকে গাইডেন্স দিবে, তাহলে এই 4টা জিনিস একসাথে হলো, তখন আসলে এই জিনিসটা সমীচীনের পর্যায়ে যায়। কারণ এক্ষেত্রে জিনিসটা হয় একদম ব্ল্যাক বক্স না আর কি, যে আমি একটা ব্ল্যাক বক্সে হাত দিলাম, মিস্ট্রি বক্স থেকে যা ইচ্ছা তা পেলাম, ওরকম না। তখন হয় জিনিসটা আসলে প্রপার ক্যালকুলেটেড রিস্ক আর কি। আর আরেকটা ব্যাপার নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে যে পার্সোনাল ব্র্যান্ডিং। তো পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আসলে কি বলবেন, বা ডিজিটাল মার্কেটিং যারা করে বা করতে চায় তাদের জন্য পার্সোনাল ব্র্যান্ডিং কতটা ইম্পর্টেন্ট বাংলাদেশের মার্কেটে, অথবা দেশের বাইরে ইন্টারন্যাশনাল কোনো মার্কেটেও হইতে পারে, অথবা কোনো মার্কেট প্লেসও হইতে পারে, বা ক্লায়েন্টের জন্য যদি কাজ করে সে, তাহলে সেটাও হইতে পারে। মানে যারা আউটরিচ করে কাজ করে অথবা আউট অফ মার্কেট প্লেস যারা কাজ করে, এই যে ওভারঅল বিষয়টা আর কি, যে একজন মার্কেটারের জন্য পার্সোনাল ব্র্যান্ডিংটা কতটা ইম্পর্টেন্ট। পার্সোনাল ব্র্যান্ডিংটা সবকিছু ভাই। পার্সোনাল ব্র্যান্ডিংটা না হলে আসলে আপনি যে কাজটা জানেন, আপনি যে কাজটা করতেছেন বা করতে পারেন, এই জিনিসটা কোনোদিন প্রকাশ পাবেন। আর পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে যেটা হয়, আমি দেখছি অনেক জায়গাতে জ্ঞান দেওয়াটা আসলে পার্সোনাল ব্র্যান্ডিং না কোনোদিনই। আপনি আসলে লিঙ্কডইন এর থ্রুতে আমি বলি, লিঙ্কডইনে আসলে অনেকে এসে শুধু জ্ঞান দেয়, বিভিন্ন এআই জেনারেটেড কন্টেন্ট এসে দিয়ে দেয়, একটা ব্লগ লিখলাম দিয়ে দিলাম, শেষ না। আসলে এক্ষেত্রে আমি নিউ কামারদেরকে বলবো, প্রথমে আমি আসলে কি শুরু করতেছি, আমার জার্নিটা আমি বলি, আমি কে, আমি কি করতে চাই, আমার সে পরিচয়টা আমি তুলে ধরি, অর্থাৎ আমার অ্যাকাউন্টের একটা নিজস্ব পরিচয় তুলে ধরি, যে হ্যাঁ এই অ্যাকাউন্টের লোকটা এই ডোমেন নিয়ে কাজ করে। এটা প্রথমে আমি ডিফাইন করে ফেলি, তারপরে হচ্ছে আমি আমার প্ল্যানটা শেয়ার করি, এবং ডে বাই ডে আমার কাজগুলো, আমি নিউ কোনো কাজ করি, নিউ কোনো ক্লায়েন্টের সাথে কাজ করি, নতুন কিছু শিখতেছি, নতুন কোনো প্রজেক্টে এক্সপেরিমেন্ট করেছি, এই ওভারঅল জিনিসগুলো। আবার নতুন একটা জিনিস আমি বুঝলাম ডেটা থেকে, এই যে জিনিসগুলো আমি বললাম, এবং আমি কোথাও কোলাবোরেট করতেছি কি করতেছি না,
এই যে ওভারঅল জিনিসগুলো যখন আমি শেয়ার করবো, তখন আসলে আমার ইন্ডাস্ট্রি পার্সন যারা আছে, ইন্ডাস্ট্রি সিনিয়র বা ইন্ডাস্ট্রি লিডাররা দেখবে যে হ্যাঁ, একটা ছেলে আসলে সে কাজ করতেছে, তার বা সে কাজ না করলেও তার কনসিস্টেন্সি আছে, সে এই জিনিসগুলো শিখতেছে, বুঝতেছে, বা বুঝতেছে না কোয়েরি করতেছে, হেল্প নিতেছে, তাহলে সে অ্যাক্টিভ আছে। এই জিনিসটা আসলে সবাই দেখে, ফ্রেশারদের ক্ষেত্রে, নিউ কামারদের ক্ষেত্রে আসলে সে অ্যাক্টিভ কিনা, সে কিউরিয়াস কিনা, অথবা সে আসলে একাগ্রতাটা কিরকম, যে সে আসলে করতে চাচ্ছে কিনা, এই জিনিসটা আসলে বেশি দেখে। তো জ্ঞান না যে এআই থেকে একটা জিনিস নিয়ে আসলাম যে এটা সম্পর্কে বলো, এটা দিয়ে দিলাম, যে ঠিক আছে কিভাবে মাসে 10 লাখ টাকা কামানো যায় এটা সম্পর্কে একটা লেখা আমি এআই দিলাম, সেটা আমি লিঙ্কডইনে দিলাম, এরকম না। আমি এমন কিছু লিখবো যেটা আসলে মিনিংফুল হয়। এটা হচ্ছে মূল কথা। এটা মনে হয় যে লিঙ্কডইনে ঢুকলেই কেন যেন মনে হয় যে সব এআই জেনারেটেড কন্টেন্ট, এবং এই কন্টেন্ট গুলা কনজিউম করাটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয়। কারণ এই কন্টেন্ট দেখলেই মনে হয় যে ভাই এই জিনিসটা এআই দিয়ে জেনারেট করছে, তারপরে পোস্ট করে ফেলছে। লিঙ্কডইনে এই জিনিসগুলো এখন খুব দেখা যায় আর কি। আবার পার্সোনালি যে একটা জিনিস শেয়ার করবে অথবা পার্সোনাল এক্সপিরিয়েন্সটা যে শেয়ার করবে, সেটা না করে আসলে এই যে এআই দিয়ে জেনারেট করা কন্টেন্ট গুলা আসলে পোস্ট করে, এটা দিয়ে কি আসলে পার্সোনাল ব্র্যান্ডিং হয় কিনা? এটা আসলে যৌক্তিকের কিছুই না, এটা আসলে যারা বোঝে না ইন্ডাস্ট্রি, এবং এরাই কিন্তু আসলে দিন শেষে কিছু কোনো দিকে আসলে যেতে পারবে না। এরা না করতে পারবে কোনো ইন্টার্ন জব, বা এরা কোনো ভালো কোম্পানিতে যাবে, কিছুই করতে পারবে না। এবং এরাই লাস্টে হয়তো কোনো কোম্পানিতে যদি চলেও যায়, গেলে হচ্ছে তারা পরে ভালো কোনো কিছু করতে পারবে না, ভালো কোনো সেল জেনারেট করতে পারবে না, ভালো ব্র্যান্ডিং, ভালো ব্র্যান্ডের নেরেশনটা আনতে পারবে। সবসময় আমাকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি কি শিখতেছি, এই জিনিসটার উপর ফোকাস দিতে হবে। এই জিনিসটার উপর ফোকাস দিলে একদম ইজিলি আমাকে যে কোনো ইন্ডাস্ট্রি এক্সপার্ট আমাকে ধরতে পারবে যে এই ছেলেটা আসলে কাজ করতেছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য চ্যানেল গুলা, আমার মাথায় যেটা শুরুতেই আসে সেটা হচ্ছে লিঙ্কডইন। এর বাইরে আর কোনো চ্যানেল আছে? আমি আসলে এর বাইরে চ্যানেল খুঁজতেও বলি না, কারণ হচ্ছে লিঙ্কডইন, এবং হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে আরো কিছু জিনিস এখন গ্রো করতেছে পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। আপনি লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউব, এই তিনটা জিনিসকে কম্বাইন্ডলি কেউ যদি চালায়, তাহলে আমি এটাকে বেশি প্রাধান্য দিতে বলি আর কি। এক্ষেত্রে আপনি হচ্ছে অ্যাটলিস্ট উইকলি 10 দিনে একটা রিল দিলেন, আপনার শর্টস বা একটা ছোট একটা ভিডিও আপনি ইউটিউবে দিয়ে দিলেন, এবং সেখানে আপনি আপনার কাজের ব্যাপারে বললেন। নিউ একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, সেই ক্লায়েন্টের সাথে কথা বলা, এক্সপিরিয়েন্স, কমিউনিকেশনটা আপনি দিলেন। আপনি হচ্ছে ফেসবুকে কিছু ব্লগিং লিখলেন, ভালো ভালো কথা লিখলেন, এবং সেখানে কিন্তু আপনি ভালো কাজগুলাকে, যেগুলো আপনি করতেছেন বা করার চেষ্টা করতেছেন, এই জিনিসগুলোকে তুলে ধরবেন। বাকি লিঙ্কডইনের কথা তো একটু আগে বললাম। তো এই তিনটা জিনিসকে আসলে আমি বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসগুলোকে বেশি করতে চাই। সর্বশেষ আমরা আসলে আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আরেকটা প্রশ্ন একটু করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যারা অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। অডিয়েন্সদের উদ্দেশ্যে বলবো, আমরা অনেক জ্ঞানের কথা বলছি, অনেক কিছু বলছি, হয়তো কারো খারাপ লাগবে, ভালো লাগবে, দিন শেষে আপনাকে আসলে কিছু একটা করতে হবে। আর যদি আপনি ডিজিটাল মার্কেটিং এ আসতে চান, তাইলে হ্যাঁ, আপনাকে আমি যে জিনিসগুলো বলছি, ভিডিওটা আবার উপরে যাবেন এবং সেই জিনিসগুলো শুনবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন আপনি। আরেকটা জিনিস হচ্ছে, আমি কিছু টুলস এবং কিছু বই এবং কিছু জিনিসপত্র বলে দেই। সেটা হচ্ছে, বইয়ের ক্ষেত্রে একটা বই আমি সবসময় প্রেফার করি, সেটা হচ্ছে বিল্ডিং এ স্টোরি ব্র্যান্ড। এই বইটা ডোনাল্ড মিলারের, এবং এই বইটা আমি আসলে পড়ার সাজেস্ট করি। এবং টুলস এর ক্ষেত্রে পারপ্লেক্সিটির কথা বলছি, এবং চ্যাট জিপিটির কথা বলছি, জেমিনের কথা বলছি, এবং আরো ক্লডের কথা বলতেছি। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সেটার ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কোনো অ্যানালাইটিক্স টুলের উপরে এক্সপার্ট হইতে হবে, যেন আপনি ডেটাকে নিয়ে কাজ করতে পারেন। এই জিনিসটা ওয়েবসাইটের ক্ষেত্রে দুইটা ওয়েবসাইটের নাম আমি বলবো। একটা হচ্ছে কপিরাইটিং এক্সাম্পল বাই হ্যারি ড্রাই। ওয়েবসাইটটা দেখবেন, এখানে ও দুনিয়ার অনেক ভালো ভালো কপিরাইটিং সম্পর্কে উদাহরণ দেওয়া আছে এবং লাইভ সেখানে দেওয়া আছে। সেই জিনিসগুলো দেখলে অনেক আপনি বুঝতে পারবেন যে আসলে এই জেনারেটেড কোন কপিরাইটিংটা আমি নিব, কোনটা নিব না, কোনটা আমার জন্য কাজে লাগবে। এবং ডিমান্ড কার্ভ নামে এক ওয়েবসাইট আছে, সেখানে হচ্ছে আপনি অ্যাডভান্স গ্রোথ মার্কেটিং সম্পর্কে এবং ফানেল স্ট্র্যাটেজি, এই জিনিসগুলো সম্পর্কে কিভাবে কাজ করে, এখানে অনেক বিস্তর নলেজ আছে। সো ওই জিনিসগুলো আপনি করবেন। কপিরাইটিং এক্সাম্পল, ডিমান্ড কার্ভ, এই জিনিসগুলো আমি আর কি অডিয়েন্সদেরকে বলবো। এই জিনিসগুলো যদি আপনি গো থ্রু করেন, আমি আশা করি এই পডকাস্টের বাইরেও আপনি আরো অনেক অ্যাডভান্স জিনিসপত্র জানতে পারবেন। থ্যাংক ইউ আব্দুল্লাহ আল হাসিব। সো ওভারঅল ভিডিওটায় আমার সাথে থাকার জন্য, ভালো ভালো ইনসাইট শেয়ার করার জন্য। দেখা হবে অন্য কোনো এপিসোডে হয়তো। সো আজকের ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।
এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু তাদের সাথে শেয়ার করে ফেলবেন, এবং যারা ডিজিটাল মার্কেটিং এ আসতে চায় তাদের সাথে ওটা শেয়ার করে ফেলবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।